তারেক রহমানের সাক্ষাৎকার দেখে কেউ আবেগ আপ্লুত হয়েছে, কেউ উচ্ছ্বসিত হয়েছে। অনেকেই বলছে যে রাজনীতিতে আমরা আমিত্বের এক ধরনের চর্চা দেখি, তার সাক্ষাৎকারে সেই জিনিসটি এক বিন্দু পরিমাণও কেউ দেখতে পায়নি। সার্বিকভাবে যদি আপনাকে বিবেচনা করতে বলি বা মূল্যায়ন করতে বলি, কিভাবে করবেন? দেখেন, আমি আগেও বহুবার বলেছি যে উনি তো প্রায় 17 বছর দেশের বাইরে আছেন এবং একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আছেন। তো থাকার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক অথবা ওনার নিজস্ব চেষ্টার কারণে হোক, ওনার মধ্যে কিন্তু আমি অনেক পরিবর্তন দেখেছি। এটা আমি আগেও একাধিকবার বলেছি, অনেকবার বলেছি। ওনার যখন বিভিন্ন সময় বক্তৃতা শুনেছি, এটা আমি প্রথম বলেছিলাম আমার যদ্দূর মনে পড়ে, জেনারেল ইব্রাহিম যখন ইলেকশনে গেলেন, তখন ওনার সঙ্গে তারেক রহমান সাহেবের একটা ফোন কল কিন্তু আপনার ফাঁস হয়ে গিয়েছিল। ফাঁস তো বোঝাই যায় কারা করে, এবং ওই পুরো টেলিফোন কনভারসেশনটা আমি খুব মন দিয়ে শুনেছিলাম। এবং আমি তখনই অনেককে বলেছিল, এবং তখন একটা টকশোতে আমি বলেছিলাম, আমি বিশ্বয়ের সঙ্গে লক্ষ্য করলাম এই দীর্ঘ কনভারসেশনে আমি ওনাকে এমন একটা কথা পেলাম না। আমার তো একটা স্বভাব আছে ভাই, যে যা বলে খুঁজি যে কোথায় যে ধরা যায়। হ্যাঁ, তো আমি ওই কনভারসেশনে আমি একটা কথাও পাইনি যেটার উপর ভিত্তি করে ওনাকে ধরা যায়। এবং এত পরিমিতি বোধ ওনার কথাবার্তা তখন আমি খেয়াল করেছি, এবং আমি বলছি যে না, এই লোকটা আসলে উনি কিন্তু একগাদা অভিযোগ, একগাদা ওনার বিরুদ্ধে আপনার নানা ধরনের স্ক্যান্ডাল নিয়েই কিন্তু উনি দেশ ত্যাগ করছিলেন। এক ধরনের ন্যারেটিভই কিন্তু আমরা বিগত সময় শুনেছি, নানাভাবে তৈরি করা হয়েছে। হয়তো কিছু সত্য আমি জানি না, কিছু তো ছিল। তো আমি বলছিলাম এগুলি নিয়ে গেছেন, কিন্তু ওইখানে যে উনি পুরা জিনিসটাই চেঞ্জ করে ফেলেছেন। এবং ওনার তখন থেকে আমি কিন্তু ওনাকে ফলো করি, যে দেখি কেমন বলে। এবং সর্বশেষ যেটা বিবিসির আমি ইন্টারভিউতে দেখলাম, এবং আমি পার্সোনালি হ্যাপি। আমি মনে করি যে এই ধরনের লোকেরই আসলে আপনার রাষ্ট্র ক্ষমতায় আসা উচিত। আমি মনে করি এই ধরনের, যেমন আমি একটা কথাটা বললাম, কারণ অনেকে বলবে যে আমি তো তাহলে দালালি শুরু করে দিয়েছি, বলাবলি শুরু হয়ে অনেকে বলছেও। কালকে আমি ওনার এটা দেখে আমার একটা ইউটিউবে একটা ভিডিও করেছিলাম, অনেকে বলছে তাহলে এখন দেখেন, লাইন দেন যে কি করতে, কোন পদ পান আপনি। তো সেটা আমি বলে রাখি, এখনই ওনাকেও বলে রাখতেছি, ভাই আমার কোনো পদ লাগবে না, আমি কারো কাছে কোনো পদ চাই না। এবং তারেক রহমান সাহেব যদি এটা শুনেন, ওনাকেও আমি বলছি যে আমাকে প্লিজ, আমার একটাই চাওয়া আপনাদের, যদি আপনারা ক্ষমতায় আসেন আমাকে কথা বলতে দিন, আমি আমার মতো করে কথা বলবো। এটা আমাকে থামায়েন না, তাইলে আপনার কাছে আমার আর কিছু চাওয়া নাই। কিন্তু বর্তমান বাস্তবতা আমরা কি দেখছি মাসুদ কামাল? আপনি যখন বিএনপির প্রশংসা করছেন তখন আপনি বিএনপির দালালি করছেন, আবার আওয়ামী লীগ প্রসঙ্গে যখন কথা বলছেন তখন আপনি স্বৈরাচারের দোষর হয়ে যাচ্ছেন। এর কারণটা আমি বলি, আমি কিন্তু যারা বলে তাদেরকে দোষ দিই না, এই দেশের একটা বিরাট ক্ষতি করে দিয়ে গেছে আমাদের আগের শাসক শেখ হাসিনা, বিরাট ক্ষতি। এই ক্ষতিটা কেমন জানেন? উনি মানুষের মনটাকে ভাগ করে দিয়ে গেছে। আমাদের এখানে আগে এরকম ছিল না। বিভিন্ন প্রতিদ্বন্দ্বী দল, এই দলের পারিবারিক অনুষ্ঠানে ওই দলের লোক যেত, কিন্তু দল করতো দুইটা। আমি অনেক দেখেছি, আমাদের গ্রামে বাড়িতে আমি দেখেছি যে মামা ভাইগনা দুই দল করে, আপন মামা ভাইগনা দুই দল করে, একসঙ্গে বসে আবার চা খায়। কিন্তু ইলেকশন আমি ছোটবেলায় দেখছি এগুলো আর কি। চেয়ারম্যান ইলেকশন করছে আমাদের পাশের বাড়ি একজন আমার আত্মীয় ছিল, ভাইগনা আমার আত্মীয় হইতো, ভাইগনা আমার ফুপা হইতো সম্পর্কে। দুই ভাইও কিন্তু একই মতাদর্শে নাই হতে পারে। এখানে তারা একসঙ্গে থাকতো, একসঙ্গে কিন্তু ইলেকশন দুই দল করতো, প্রবলেম তো কিন্তু কোনো ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে, আমি বলবো গত 15 বছরে জিনিসটা এত শার্প হয়ে গেছে। এর পেছনে অন্য কারণ আছে, সেই কারণের জন্য আবার আওয়ামী লীগ দেয় না, অন্যরা দেয়, ওগুলো আছে, ওই হিসেবে আমি যাচ্ছি না। কিন্তু আপনি দেশটাকে ভাগ করে দিয়েছেন না ভাই, এখন মানুষের মনটাকে মধ্যে ভাগ করে দিয়েছেন। এখন যে মনটা বিষাই দিয়েছেন আপনি, একদল লোক মনেই করে যে এই দেশটা কেবল আমার, আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, অথবা আর কেউ ওই দেশে থাকবে না। আবার এখন দেখি আরেকজন লোক মনে করতেছে ও ফ্যাসিবাদের দোষর, অথবা ও দেশে থাকবে না। এর মাঝামাঝি যে একটা অবস্থান হতে পারে, সেটা তারেক রহমানের কালকে ইন্টারভিউতে আমার কাছে মনে হয়েছে। দেখেন, ওনার ব্যক্তি জীবন বলেন, ওনার পারিবারিক জীবন বলেন, ওনার রাজনৈতিক জীবন বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হয়েছে, কার দ্বারা হয়েছে? আওয়ামী লীগ দ্বারা হয়েছে। আওয়ামী লীগ নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে, এদের ব্যাপারে আপনি কি মূল্যায়ন? উনি কিন্তু একবারও বলে নাই, যে কথাগুলো উনি বলছেন তার মধ্যে একটা শব্দ আপনি পাবেন না যেটাকে আপনার কাছে প্রতিশোধমূলক মনে হবে। বা উনি বলছেন যে আইন দেখবে, দেশের প্রচলিত আইন দেখবে। উনি বলে নাই আমরা আইন বানাবো, এটা কিন্তু বলে নাই।
দেশের প্রচলিত যে আইন আছে সে আইন ঠিক করবে, বিচারিক প্রক্রিয়ার কথা বলেছেন, যা হবে তা হবে। এবং কিন্তু কথার মারবে যে প্রতিপক্ষকে এবং ঘায়েল আরেকটা করার জিনিস যে আমার প্রবণতা আমরা দেখি, খুব ভালো লাগছে, সেটাও আমরা দেখিনি। সেই জিনিসটা জানেন, এই জিনিস আমি পার্সোনালি পছন্দ করছি। সেটা হলো একটা ন্যারেটিভ কিন্তু ইদানিং তৈরি হয়েছিল যে আওয়ামী লীগ যে খারাপ। কেন খারাপ? আওয়ামী লীগ এই কারণে খারাপ যে গত জুলাইয়ে তারা ১,৫০০ লোককে মারছে, শিশুকে পর্যন্ত মারছে, হেলিকপ্টার দিয়ে গুলি করছে। ন্যারেটিভ কিন্তু এই কটাই। কিন্তু আওয়ামী লীগ গেলে ৩৬ দিন অপশাসন চালাইছে তা তো না। আওয়ামী লীগের আগের অপশাসন না, এই যে আপনার গোলাম আজম সাহেবের ছেলেকে নিয়ে যে আটকে রাখছে ১০ বছর, মীর কাসেম আলী ছেলেকে নিয়ে যে আটকে রাখছে, ইলিয়াস আলী যে গুম হয়ে গেলেন, এগুলি খারাপ না? এগুলি বিচার হবে না? ইলিয়াস আলীর বাচ্চা, ইলিয়াস আলীর ওয়াইফ, তারা তো এখনো জীবিত আছেন, তারা কি বিচার চাইবেন না? তো ওইগুলি কি অপরাধ না? তো আমার কাছে যেটা ভালো লাগছে যে তারেক রহমান এই কথাগুলি কিন্তু ওনার আলোচনায় নিয়ে আসছে যে এই অপরাধ তো অপরাধী, সব অপরাধেরই কিন্তু বিচার হওয়া উচিত আমি মনে করি। এখন আমি আরেকটা কথা বলে শেষ করি যে আমি যখন কালকে এইগুলি নিয়ে এই কথাগুলো আমি কালকে আমার একটা অনুষ্ঠানে বলেছিলাম, তোর নিচে একজন কমেন্ট করছে, আপনি এইগুলি দেখলেন, আপনি ২১শে আগস্ট দেখেন না, আপনি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেখেন না কি অপশাসন হয়েছে। আমি দেখবো না, দেখি, কিন্তু ওই প্রসঙ্গ তো এখন আসেনি। যখন ওই প্রসঙ্গ আসবে তখন আমি কথা বলবো, আমার তো কোনো সমস্যা নেই। বাট প্রবলেমটা কি হলো যে আপনি যখনই একজন লোক সম্বন্ধে বলবেন, আমি কি কথা বলছি আপনি এটা নিয়ে আমাকে বিচার করবেন। ৩ বছর আগে আমি অন্য প্রসঙ্গে কি বলছিলাম, অন্য প্রসঙ্গে, কিন্তু ওইটা তো এই আলোচনা প্রাসঙ্গিক নয়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কাজে ওনাকে যে প্রশ্নগুলি করা হয়েছে, এই প্রশ্নের প্রেক্ষিতে উনি যা যা বলার, যা যা বলেছেন, আমি কিন্তু ওনার সাক্ষাৎকে নিয়ে আলোচনা করতে গেলে এইগুলি করব। ওনাকে তো ২১শে আগস্টে প্রশ্ন করা হয় নাই। কেন করা হয় নাই এটা আমি আবার ওই বিবিসিকে বলি। আমার কিন্তু বিবিসির ইন্টারভিউ, বিবিসির যে ইন্টারভিউ তো 2টা পার্ট থাকে। একটা হলো যারা ইন্টারভিউ নেয়, একে যিনি দেন, যারা নিয়েছেন তাদের পার্ট কিন্তু আমার পছন্দ হয় নাই কেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। দেখেন, 2 দিন আগে একটা ইন্টারভিউ হয়েছিল ডক্টর ইউনূসের, নিয়েছিলেন মিস্টার মেহেদী হাসান, নিয়েছিলেন তো মেহেদী হাসান সাহেব কিন্তু একসময় বিবিসিতে চাকরি করতেন, তারপরে এখান থেকে বেরিয়ে যে আল জাজিরা চাকরি করেছেন, তারপরে এখন নিজে একটা প্রতিষ্ঠান করেছেন। আপনি ভাবেন তো একটু যে ওই মেহেদী হাসান যদি এই দুজনই জায়গায় থাকতো তাহলে উনি কি প্রশ্ন করতেন, এই একটা ভাবনা আপনার। কাজে সেই বিবেচনায় আমি বলবো যে ইন্টারভিউ যারা নিয়েছেন তারা খুব ভালো ইন্টারভিউ নিতে পারেন নাই। আবার উল্টা দিকে ভাবেন, ডক্টর ইউনূস কি জবাব দিয়েছেন, ওই মেহেদী হাসানের ওই প্রশ্নের জবাবে যদি তারেক রহমান থাকতেন উনি কি জবাব দিতেন। ডক্টর ইউনূসের জবাব আমার পছন্দ হয় নাই, সরি টু সে, কিছু মনে করেন না, উনি আমাদের এখন সরকার প্রধান, আমার পছন্দ হয় নাই। তো এখন যেমন ডক্টর ইউনূস বলছে যে আমরা কতদিন থাকবো আমাদেরকে নির্ধারণ করে দেয় নাই, কেউ বলছে 5 বছর, 10 বছর, 50 বছর। আরে 50 বছর যে আপনাকে বলবে সে কি বেকুব নাকি? আপনার বয়স হচ্ছে 86 বছর, কিন্তু মাসুদ কামাল, 50 যোগ করা যায়? আমি একটা প্রশ্ন যুক্ত করি। আপনি যেহেতু বলছিলেন যে বিবিসি বাংলা যারা ইন্টারভিউ নিয়েছে সে ইন্টারভিউ নেওয়াটা আপনার পছন্দ হয়নি, যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে আপনার যদি কখনো সুযোগ হয় তারেক রহমানের সাক্ষাৎকার নেয়ার, আপনি কোন কোন প্রশ্নগুলো রাখতে চাইবেন? বললাম তো একটু আগে, যেমন 21শে আগস্টে কোনো প্রশ্ন করা হয় নাই তো এই প্রশ্নটা আমি মনে করি, কারণ এটা যে প্রশ্নটা আমি করলাম না, মানে শুনেন, আপনি যখন ইন্টারভিউ দিয়ে যাবেন মাথায় রাখবেন একটা জিনিস, সেই জিনিসটা হলো কি, আমি তো ভাই জার্নালিজমে পড়াশোনা করছি অনেকদিন। আনফর্চুনেটলি একটা কথা বলি, আমার এই ছোট মানুষটার এখন তো বুড়া হয়ে গেছি, 1998-এ আমি কিন্তু খালেদা জিয়ার ইন্টারভিউ নিয়েছি। 1998-এ আমি খালেদা জিয়ার ইন্টারভিউ নিয়েছিলাম, তখন আমি জনকণ্ঠে ছিলাম। জনকণ্ঠ তখন ছিল আওয়ামী লীগের পত্রিকা, ওইখান থেকে আমি খালেদা জিয়ার ইন্টারভিউ নিয়েছিলাম। আমার সঙ্গে আরো 2 জন ছিল, কিন্তু আমিও ছিলাম। কাজে ইন্টারভিউ নেওয়ার সময় যে সমস্ত প্রশ্নগুলো ওনারা প্রথম অনেক আইন, অনেক নিয়ম, অনেক যে প্রিন্স ভাই ছিলেন, নজরুল ইসলাম খান ছিলেন, ওনারা বলছেন আগে লিখিত প্রশ্ন পাঠান। আমরা লিখিত প্রশ্ন পাঠাইছিলাম, তবে লিখিত প্রশ্ন এখানে পড়তে দেওয়া হয়েছিল আমাদেরকে, পড়তেছিলাম। পরে আমি বললাম যে আমি এইভাবে প্রশ্ন করতে চাই না, আমি প্রশ্নে এই লিখিত প্রশ্নের বাইরে প্রশ্ন করি। খালেদা জিয়া বলছেন বলেন, সবাই হাই হাই করছেন, না জানি কি বলুন। এবং ওনারা আমি 1.5 ঘন্টা ইন্টারভিউ নিয়েছি, এবং 1.5 ঘন্টা ইন্টারভিউ পরে আমি মাসুদ কামাল তখন আমি বলতে বাধ্য হয়েছি যে আপনি তো ভালো বলেন, তাহলে আপনাকে কেন লিখিত প্রশ্ন চাওয়া হলো? আমি তো চাই নাই। উনি বলছেন আমি তো চাই নাই। লোকজন পলিটিক্স করে না, তার মধ্যে এই প্রজ্ঞা তৈরি হয়, এটা এমনি এমনি হয় না, হুট করে আসা হয় না। ব্যাংকের এমডি এসে যদি বসে যায় রাষ্ট্র ক্ষমতায়, সে বুঝবে না এটা, কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন একটা পলিটিক্যাল লিডার যখন তৈরি হয়,
তার মধ্যে এই প্রজ্ঞাটা তৈরি হয়, সে জানে কিভাবে মিডিয়াকে ফেস করতে হয়, এবং সেটা তারা তখন দেখিয়েছেন।